হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের আজকে করাবো পরশু টেস্ট পেপার থেকে। তো এই বইটা তোমরা খুলো, তোমাদের পরশু টেস্ট পেপার 2025-2026 এই বইটা খুলে তোমরা চলে আসবা। যে তোমাদের যে সেট, এই যে 394 পেজ থেকে যে তোমাদের এই সেটটা আমি শুরু করেছি, সেট 6 পার্ট 1 ক্লাস তো আমি দিয়ে দিয়েছি। আজকে তোমাদের এই সেট থেকে পার্ট 2 ক্লাস দেবো, ঠিক আছে? সেটা আমাদের 395 পেজে আছে, 5 থেকে বড় প্রশ্নগুলো। এটা হচ্ছে আমাদের সেট 6 নাম্বার পার্ট 2 ক্লাস। দেখো 5 থেকে বড় প্রশ্নগুলো আমরা শুরু করে দেবো আজকে ক্লাসের অঙ্কগুলো। আমরা দেরি করবো না, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো দেখো অঙ্ক আমরা সহজভাবে বুঝতে চলে এসেছি, তোমরা সব অঙ্ক বুঝতে পারবা আমার ক্লাসে, কোনো সমস্যা হবে না। দেখো, তো আমাদের যে 5-এর 1 এবং 2 এই দুটো প্রশ্ন তোমরা কিন্তু বই থেকে পেয়ে যাবা। দেখো আমি বইয়ের প্রশ্নগুলো যেগুলো তোমরা করতে পারবা সেগুলো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি, কারণ যেহেতু হুবহু বই থেকে এগুলো অঙ্কগুলো আছে, বই থেকে পেয়ে যাবা। বইয়ের অঙ্কগুলো যদি সমস্যা হয় না পারো, তাহলে বইয়ের অঙ্কর ক্লাস কিন্তু আমি দিয়েছি আমার চ্যানেলে, তোমরা কিন্তু পাবা। আমার চ্যানেলে দেখবা প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 ম্যাথ বলে আমার চ্যানেলে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা বইয়ের অঙ্কগুলো দেখতে পারো। তবু তোমাদের কোনো যদি সমস্যা হয় তাহলে এর সঙ্গে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? এই জন্য বইয়ের অঙ্কগুলো দেখো 5-এর দাগের 6-এর দাগের অঙ্কগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। আমরা কিন্তু 10-এর দাগের যে প্রয়োগগুলো আছে, এই 10-এর দাগের প্রয়োগগুলো কিন্তু আমরা ছাড়বো না, বই থেকে থাকলেও কিন্তু করাবো। 10-এর দাগের এবং 15 দাগের অঙ্কগুলো দেখতেই পাচ্ছ, 10-এর দাগের 15 দাগের অঙ্কগুলো কিন্তু আমি করিয়ে দিচ্ছি। সে বই থেকে থাকলেও করাচ্ছি, বইয়ের বাইরে থাকলেও করাচ্ছি আমি। এবং এই 5-এর দাগেরগুলো দেখো বই থেকে আছে বলে ছেড়ে দিলাম। 6-এর দাগের দেখো, 6-এর দাগের 1 এবং 2 এই দুটো অঙ্ক বই থেকে আছে, তোমরা বই থেকেই তোমরা পেরে যাবা। যেমন 6-এর 1 নাম্বার অঙ্কটা দেখো একদম, এটা একদম তোমরা খুবই সহজভাবে এটা প্রমাণটা তোমরা বই থেকে পাবা। এই প্রমাণটা কিন্তু আমি অবজেক্টিভ প্রশ্ন ছিল আগের ক্লাসে বা কোনো একটা ক্লাসে দেখবা, এই প্রমাণটা কিন্তু আমি করে দিয়েছি। ওকে, এমনি এটা বইয়ের অঙ্ক আছে, আর এই অঙ্কটাও সমাধান অঙ্কটা বই থেকে পেয়ে যাবা। 7-এর 1 নম্বরটা ভেদ থেকে আছে, একটু তোমরা বই থেকেই পাবা, একদম কমন আছে বই থেকে অঙ্কটা। আর 7-এর 2 নম্বর এটা কিন্তু বইয়ের বাইরের আছে, এই অঙ্কটা করাবো তোমাদের। চলো আমি 7-এর 2 নম্বর অঙ্কটা আমাদের শুরু করাচ্ছি। আচ্ছা, 7-এর 2 নম্বরটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আওয়াজ একটা, পাশে গান বাজনা চলছে। জানি না কি শুরু করেছে, একদম চলছে গান বাজনা। তো তোমরা একটু ব্যাকগ্রাউন্ড আওয়াজটা একটু পেতে পারো, তো যাই হোক কী করো, পাশেই গান বাজনা চলছে, কিছু করার নাই। এগুলো সব পার্টিবাজি চলছে এখানে, সব ভোট আসছে সামনে, বিভিন্ন পার্টির কেউ মাইক বাজাচ্ছে, কী হবে, কোন নেতা আসবে জানি না। তো যাই হোক, তো এখানে আমাদের একটু বেশ গুছিয়ে আমাদের বুঝতে হবে সব অঙ্কগুলো। এবং পাশে যেহেতু ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসে, তা তোমরা একটু ইগনোর করবো আওয়াজগুলোকে। কি বলছে এখানে দেখো, আমাদের এখানে এই রাশিটার মান √3 দেওয়া আছে, এই রাশির মানটা আমাদের বের করতে বলেছে। চলো, ভালো প্রশ্ন আছে, এটা কিন্তু বই থেকে পাবা না, আনকমন অঙ্ক আছে। আমরা যে রাশিটা আছে তাকে টুকে নিচ্ছি। উভয় দিকে আমরা কি করব, উভয় দিকে আমরা বর্গ করে নেব, x + 1/x। আচ্ছা, বর্গ করব না, এখানে ঘন করব, মনে রাখবা, উভয় পক্ষে আমরা ঘন করব। তাহলে দেখো এটা a + b, এটা a এটা b ধরে a + b হোল কিউবের সূত্র আমরা ভেঙে নেব, a কিউব প্লাস b কিউব। তো যাই হোক, a কিউব প্লাস 3a স্কোয়ার b, সূত্রটা দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3। আচ্ছা, সূত্রটা একটু অন্যরকম সাজাচ্ছি আমি, দেখো সূত্রটা এভাবে সাজাবো না, এই সূত্রটাকে দুভাবে সাজানো যায়। আমি লিখছি a কিউব প্লাস b কিউব, এটা আমাদের x আছে, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। দেখো সূত্রটা কিন্তু এইভাবে সাজালাম, a প্লাস b হোল কিউবের সূত্র এটা। আর এখানে তোমাদের দেখাই, দেখো a প্লাস b হোল কিউবের দুটো সূত্র আছে, মানে সূত্রটা আমি যেভাবে সাজাতে চাইছিলাম সেটা কিন্তু এইভাবে আছে। দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আর এটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখো, a কিউব প্লাস b কিউবটা আগে লিখলাম, আর এই মধ্য থেকে 3ab কমন নিতে পারবা, কমন নিয়ে কিন্তু a প্লাস b পেয়ে যাবে, ওই একই সূত্র। দেখো তাহলে এই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি এখানে। আর এখানে √3 হোল কিউব, √3 হোল কিউব আর √3টা কবার গুণ হবে, √3টা 3 বার গুণ হবে, তা √3 হবে। আচ্ছা, এখানে এক্স কিউব, এটা 1, 1 কিউব 1 হবে, আর এক্স কিউব পেয়ে যাবে, এটা এক্স কেটে দাও,
প্লাস 3। আর এর মান দেখো এক্স প্লাস 1/x এর মানটা এখান থেকে যে বসিয়ে দাও, এক্স প্লাস 1/x মানে √3, এখানে আমরা √3 বসিয়ে দিলাম। আর এখানে √3 গুণ করে 3 পেয়ে যাবে, যে √3 এর 3, আর একটা √3 রয়ে যাবে। এদিকে আমাদের x³ 1/x³। আচ্ছা, এটা আমরা √3 আর এটাকে দেখো মাইনাস, এদিকে 3√3, এটাকে আমরা ডান দিকে নিয়ে চলে আসলাম। এটা তো কেটে যাচ্ছে, প্লাস মাইনাস একই জিনিস। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, x³ লসাগু, এটা তো গুণ হয়ে যাবে। এটা দেখো পাওয়ারের 3 পাওয়ারগুলো কিন্তু গুণের সময় যোগ হয়ে যায়, মূল সংখ্যা সমান থাকলে গুণের সময় পাওয়ারটা যোগ হবে, 3 আর 3 পাওয়ারের 6 হয়ে যাবে। এটা মিলে গেছে বলে 1টা নেমে যাবে, এটা কেটে গেছে বলে এদিকে 0। এখানে বর্জ্য গুণ করো, x⁻6 + 1, এটা এর সঙ্গে গুণ করে এটা 0 পেয়ে যাবে। x⁻6 1টাকে এদিকে নিয়ে এসে এটা -1, তাহলে x⁻6 এর মানটা -1 এটা পেয়ে গেলাম। এই মানটা কিন্তু আমাদের কাজে লাগবে। চলো আমাদের যে রাশিটা আছে সেই রাশিটা আমরা টুকে নিই। রাশিটা আমরা যে দেখি, এই যে আমাদের যে রাশিটা আছে, এই যে রাশিটা আমরা দেখে চলো টুকি রাশিটা। আমাদের প্রথমে আছে x⁻30 আছে, প্লাস x⁻24 প্লাস x⁻18 প্লাস x⁻12 প্লাস x⁻6 প্লাস 1। ঠিক আছে, এই যেভাবে রাশিটা আছে। তাহলে এখন আমরা কি করবো দেখো, আমরা একটু সাজিয়ে নিব। দেখো রাশিটাকে, এখানে আমাদের x⁻30 আছে, তো এটাকে তুমি x⁻6 করে বাইরে পাওয়ার 5 করে দাও। দেখো পাওয়ার পরে গুণ হয়, 6×5 = 30, আবার কিন্তু এটাই ফিরে আসবে। তাহলে এটাকে এভাবে সাজিয়ে নিতে পারবা সূচক নিয়মে। মানে এখানে ভিতরে কিন্তু আমরা x⁻6 রাখবো, তাহলে এখানে 6 রাখলে এখানে বাইরে দেখো 6 × 4 = 24, এখানে 4 করবা, প্লাস এখানেও x⁻6 দিলাম, বাইরে এখানে 3 করতে হবে, 6 × 3 = 18, প্লাস এখানে x⁻6, তাহলে বাইরে এখানে 2 দিতে হবে, 12 আসবে। আর x⁻6 তো আছে, থাক এটা, প্লাস 1। x⁻6 এর মানটা পেয়েছি -1, বসিয়ে দেবো আমরা -1, 5 -1 পাওয়ারে 4 -1 পাওয়ারে 3 -1 পাওয়ারে 2, এখানে -1 এই যে বসিয়ে দেবো, এটা আমাদের 1। দেখো পাওয়ার আমাদের বিজোড় সংখ্যা থাকলে যে মাইনাসটা কিন্তু বেরিয়ে আসবে, আর একের পাওয়ার যাই থাকে না কেন একই হয়। পাওয়ার বিজোড় হলে মাইনাসটা বের হবে, মনে রাখবা। পাওয়ার যদি জোড় সংখ্যা হয় মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর একের পাওয়ার এটা একই হবে। দেখো জোড় সংখ্যা পাওয়ার আছে বলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মনে রাখবা। এখানে মাইনাসটা বের হবে, বিজোড় সংখ্যা পাওয়ার আছে, পাওয়ারটা বিজোড় সংখ্যা, মাইনাস বের হবে, তো মাইনাস বেরিয়ে মাইনাস প্লাস, এটা মাইনাস করে দিবে, একের কিউব দিয়ে একই হয়। তাহলে এখানে দেখো জোড় সংখ্যা আছে 2 আছে, তাহলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে, আর প্লাস প্লাস এটা প্লাস, এটা 1 স্কোয়ার 1, আবার এখানে প্লাস মাইনাসে -1, আর এটা +1। দেখো -1 + 1 এটার সঙ্গে এটা কাটবে, -1 + 1 এটার সঙ্গে এটা কাটবে, আবার -1 + 1 এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। সব যখন কেটে যাচ্ছে দেখো আমাদের কত 0। আমাদের এখানে দেখো এই যে রাশিটার মান বের করতে বলেছিল, রাশিটার মান কিন্তু আমরা কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। দেখো পরে আমরা চলে আসবো 8 দাগের প্রশ্নগুলো। 8 1, 2 দুটো অঙ্ক বইয়েরই প্রশ্ন, একদম বই থেকে পেয়ে যাবা। 9 তো উপপাদ্যগুলো যেটা বললাম আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখবো, সেখানে আমি করে দিয়েছি অঙ্কগুলো, সেখান থেকে দেখতে পারো। আর 10 দাগের অঙ্কগুলো আমরা করাবো এখান থেকে। দেখো 10 দাগের যে অঙ্কটা বই থেকে আছে, তবু তোমাদের আমি করিয়ে দেবো। বইতে যদি বলি কোথায় আছে অঙ্কটা, 168 পেজে তোমরা আসবা। দেখো প্রয়োগ 8 নম্বর, এটা কিন্তু আমাদের দেখো 168 পেজের প্রয়োগ 8 নম্বর যে প্রয়োগটা আছে, এই প্রয়োগটা কিন্তু তোমাদের দিয়েছে। চলো আমি এখান থেকে তোমাদের বুঝিয়ে দিই। আমাদের এটা বলেছে ও কিন্তু বৃত্তের এপি ও একিউ দুটি জে আছে, এই যে এপি আর একিউ দুটি জে তৈরি করেছে। আর এই জে দুটির মধ্যবিন্দু দেখো আমাদের আর হচ্ছে এপি জে এর মধ্যবিন্দু আর, আর এসটা হচ্ছে এ কিউ জে এর মধ্যবিন্দু এস। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে ও আর এ, যে ও আর এ এস আমাদের এই 4টি বিন্দুকে সমবৃত্তস্থ দেখাতে বলেছে। সমবৃত্তস্থ দেখাতে গেলে দেখো আমরা কিভাবে দেখাবো সমবৃত্তস্থ, মানে এখানে এই যে ও এস মানে এই কোণটা আর এই কোণ, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি দেখিয়ে দিই, তাই তো, মানে চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণ যদি আমরা একজোড়া বিপরীত কোণের যোগফলে 180 ডিগ্রি দেখাতে পারলে, সেই চতুর্ভুজটা একটি কী হবে, বৃত্তস্থ চতুর্ভুজ বা সমবৃত্তস্থ বলতে পারবো। ওই জিনিসটা এখানে কিন্তু প্রমাণ দেখানো হয়েছে। দেখো আমাদের এখানে অঙ্কনটা ও এস ও আর যুক্ত করা হয়েছে। দেখো ও আর এপিজেকে সমদ্বিখণ্ডিত করবে। দেখো এখানে এই যে ও আরটা এপিজেকে সমদ্বিখণ্ডিত করবে কেন, কারণ দেখো তোমাদের এখানে বলবো যে এপিটা কিন্তু আমাদের কি আছে, একটা জে ব্যাস নয়,
তাই ব্যাস নয় এইরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, এখানে কিন্তু একটা লম্ব আছে, মানে সরি লম্ব না, আগে আমাদের কি আছে সমদ্বিখণ্ডক, মানে ব্যাস নয় এইরূপ কোনো যের উপর, তাই তো, যের উপর কেন্দ্রগামী সরলরেখা যদি সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে দেয়, মানে সমদ্বিখণ্ডিত করেছে, এ আর সমান আর পি আছে, যেহেতু আটটা মধ্যবিন্দু, তাহলে এইভাবে সমদ্বিখণ্ডিত করে কেন্দ্রগামী সরলরেখাটা ও আরটা, তাহলে এখানে ও আরটা এপির উপর লম্ব হবে, যে ও আর লম্ব এপি হবে, যেহেতু সমদ্বিখণ্ডিত করে ও আরটা এপিকে। ওকে, তাহলে এখানে এ আর ও মানে মানে এ কোণটা 90 ডিগ্রি, এটা এখানে দেখানো হয়েছে। একইভাবে আমরা দেখো এই যে এর উপর এটা মধ্যবিন্দু, তার জন্য আমাদের এ এস সমান সমান এস কিউ, তাহলে এটা আমাদের কি সমদ্বিখণ্ডিত করলো, তাহলে ওএসটা এপির উপর লম্ব, তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তা দেখো এখানে এই দুটো কোণের সমষ্টি দেখো 180 ডিগ্রি এখানে দেখানো হয়েছে। তাহলে এই যে একটা চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে কোনো একটা চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক যদি হয়, আর ও আর এ এস এই চারটি বিন্দুকে আমরা সমবৃত্তস্থ বলতে পারবো, যেটা এখানে প্রমাণ দেখানো হয়েছে এটা। ওকে, এরপরে চলে আসবো 10-এর দাগের 2 নম্বর প্রয়োগটা। 10-এর দাগের 2 নম্বর, দেখো এখানে 10-এর 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে প্রয়োগটা। এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরস্থ মানে অভ্যন্তরে একটি বিন্দু আছে ও বিন্দু যদি হয়, তাহলে প্রমাণ করে যে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। বা ভালো একটা প্রমাণ আছে, খুবই একটা ইম্পর্টেন্ট প্রমাণ, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা মাধ্যমিকের সাজেশন অনেকে চেয়েছিলা, তোমাদের সাজেশন বলতে আমি এই যে অঙ্কগুলো করাচ্ছি এখান থেকে তোমাদের বলে দিচ্ছি কোন অঙ্কগুলো বেশি ভালো ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা সাজেশন ধরতে পারো। এবং সাজেশন বলতে গেলে তোমরা যে অঙ্কগুলো দেখবা বারে বারে রিপিট আসছে, সেই অঙ্কটা তোমরা সাজেশন নিয়ে চলতে পারো। এমনিতে অঙ্কেও সাজেশন বলে কোনো জিনিস হয় না, সব কিছু শিখতে হয় ভালো ডিটেলসে। এবং যারা সাজেশন চাইছো যাদের দরকার, দেখো তাদের জন্য আমি বলছি যে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট থাকে আমি সেগুলো কিন্তু আমি উল্লেখ করে দেবো অঙ্ক করার সময়। তো যাই হোক, চলো দেখো অঙ্কটা কিভাবে আমরা করব। আমাদের একটা আয়তক্ষেত্র আছে, আমরা প্রথমে আয়তক্ষেত্রে একটা ছবি আঁকবো। আয়তক্ষেত্রের ছবির নাম দেবো আমরা এ বি সি ডি। এবার এই যে আয়তক্ষেত্রের ভিতরে একটি বিন্দু ও আছে, ঠিক আছে, আমাদের একটা ও বিন্দু। তাহলে এখানে আমাদের যে প্রমাণ করতে বলেছে ও এ, তাহলে আমরা ও এ যুক্ত করবো, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, এখানে ও সি যুক্ত করি, ও সি স্কোয়ার ও ডি স্কোয়ার সমান সমান ও ডি স্কোয়ার বলেছে। তারপর ও বি এটাকে যুক্ত করতে হবে, এগুলো আছে আমাদের প্রমাণে। ও বি স্কোয়ার দেখো, এই যে প্রমাণটা আমাদের দেখাতে হবে, মানে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, এই যে ও এ স্কোয়ার আর ও সি স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার প্লাস এই ও ডি স্কোয়ার। এই প্রমাণটা কিন্তু আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে, খুব একটা ভালো প্রমাণ। দেখো আমি প্রমাণটা তোমাদের করে দেখাচ্ছি। প্রমাণটা করার জন্য আমাদের অঙ্কন করতে হবে। দেখো অঙ্কন আমাদের কি আছে, অঙ্কনটা হবে যে ও বিন্দু দিয়ে এ বি এর এবং সি ডি এর সমান্তর সরলরেখা অঙ্কন করব, যেটা আমরা পি কিউ অঙ্কন করব। এখান থেকে আমি একটা পি কিউ অঙ্কন করলাম, পি কিউ, ঠিক আছে, এই যে অঙ্কনটা করেছি, মানে এ বি সমান্তরাল পি কিউ, যেটা আবার সমান্তরাল হবে ডিসির সঙ্গে। এটা কিন্তু আমাদের অঙ্কন করা হয়েছে। বাস এটাই আমাদের অঙ্কন আছে। এবার আমরা প্রমাণে চলে আসবো। দেখো আমরা এখানে লিখে দিচ্ছি প্রমাণ। প্রমাণটা আমরা প্রথমে দেখাবো, আমরা নিয়ে নিব যে সমকোণী ত্রিভুজ। দেখো কোন সমকোণী ত্রিভুজ নিব, আমরা এই যে নিচ্ছি এওপি, ঠিক আছে, এওপি সমকোণী ত্রিভুজ আমরা নিয়ে নিব। তাহলে সমকোণী ত্রিভুজ এওপি। আচ্ছা এগুলো সমকোণী ত্রিভুজ কেন? দেখো সমান্তরাল হয়েছে মানে কি, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এর সঙ্গে সমান্তরাল আছে। তো এই তো আমাদের কি, এই যে আমাদের পি কিউটা বিসির উপর লম্বই আছে, তাহলে আমাদের এই কোণগুলো কিন্তু আমাদের 90 ডিগ্রি তৈরি করেছে। এই কোণগুলো 90 ডিগ্রি, এই কোণগুলো 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজগুলো আমাদের যে তৈরি হয়েছে এগুলো কিন্তু সব সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা সমকোণী, ত্রিভুজটাও সমকোণী, সমকোণী ত্রিভুজ। ওকে, তার সমকোণী ত্রিভুজ এওপি, মানে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা নিচ্ছি এওপি এর, এখানে দেখো অতিভুজটা আমাদের কি আছে ও এ, অতিভুজ স্কোয়ার
সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই যে এটা অতিভুজ, ভূমি লম্ব আমরা নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে এটাকে আমি ধরো 1 নং নাম দিয়ে দিলাম। এবার সমকোণী ত্রিভুজ কাকে নিব? এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে ও স্কোয়ার পর ওসি আছে, তাহলে এই সমকোণী ত্রিভুজ এর আগে নিচ্ছি আমরা। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা নিব সি ও কিউ নিলাম। এত এর আমরা কোন বাহুটা নিব এখন? এই যে ওসি অতিভুজ হবে, এটা সমকোণী ত্রিভুজের যে অতিভুজ বাহুটা ওসি। তাহলে ওসি অতিভুজ স্কোয়ার, ওসি স্কোয়ার সমান সমান আমরা বলতে পারবো যে ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। এটাকে 2 নং নাম দিয়ে দিলাম। এবার এখন 1 ও 2 যোগ করবো আমরা, 1 যোগ 2 করে পাই। দেখো যোগ করবে, যেহেতু এখানে যোগ আছে, তোমরা প্রমাণ দেখেই তোমরা অনেকটা সাহায্য পাবা যে কীভাবে অঙ্কটা হবে। তাহলে আমরা করছি যোগ ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, বাম দিকে যোগ, এবার ডান দিকে যোগ করব ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, আবার আছে এখানে ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। আচ্ছা, আমাদের তো দেখো বাম পক্ষটা মিলে গেছে। এবার আমাদের এটা সরল করে কোনো মতো করে আমাদের এই ডান পক্ষটা নিয়ে আসতে হবে। চলো আমরা নিয়ে আসবো। দেখো আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে ওপি স্কোয়ার থাক, এখানে যে এপি, দেখো এই যে এপি সমান সমান বি কিউ হবে, কারণ আমাদের এই যে এ বি আর পি কিউ সমান্তরাল আছে, এরা সমান্তরাল বাহু, আর এপি সমান্তরাল বি কিউ সমান্তরাল আছে। তাহলে এ বি কিউ পি এটাও কিন্তু আমাদের কি আছে, একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো তো সমান হবে। তাহলে আমাদের কিন্তু এখানে যেটা বলবো যে এপি সমান সমান বি কিউ আছে এখানে। তাহলে এপির জায়গায় বি কিউ লিখতে পারবো। তাহলে এপির জায়গায় আমি দেখো এই যে বি কিউ লিখে দিলাম। তাহলে এপি স্কোয়ার সমান সমান বি কিউ স্কোয়ার হবে। আর এখানে ও কিউ স্কোয়ার থাক। এবার দেখো সি কিউ, এই যে সি কিউ সমান সমান কিন্তু আমাদের ডিপি হবে। আচ্ছা, সি কিউ সমান সমান ডিপি। এটা কেন সমান হবে? কারণ এদিকে যদি আমাদের এ বি কিউ পি যদি আয়তক্ষেত্র তৈরি হয়, একইভাবে আমরা এদিকে পি কিউ সি ডি একটা আয়তক্ষেত্র পাবো, তাই তো? যেহেতু সমান্তরালভাবে আমরা তৈরি করেছি, এ বাহুর সঙ্গে এ বাহু সমান্তরাল, আর এই যে পিডি সমান্তরাল কিউ সি তো আগে থেকেই আছে, যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহু ছিল আমাদের। এডি সমান্তরাল যদি বিসি হয়, তাহলে পিডি সমান্তরাল কিউসি হবে। আমাদের পি কিউ সি ডি একটি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো এই যে আমরা সি কিউ সমান সমান পিডি বলতে পারবো। তাহলে এখানে দেখো আমরা এই যে সি কিউর জায়গায় কিন্তু আমরা পিডি লিখে দেবো, এখানে চেঞ্জ করবো আমরা, এটা তোমরা মনে রাখবা। সি কিউর জায়গায় আমরা পিডি বসালাম, তাহলে এখানে স্কোয়ার দিয়ে দেবো, স্কোয়ার আছে বলে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে কাজটা করলাম। ওকে, এটা করার পর এবার একটু আমরা সাজিয়ে লিখবো। দেখো আমি সাজিয়ে লিখছি প্রথমে, এই যে দেখো আগে লিখছি আমি এই যে বি কিউ আগে লিখছি, এই যে বি কিউ, এই যে বি কিউ স্কোয়ার আর ও কিউ স্কোয়ার, বি কিউ স্কোয়ার আর ও কিউ স্কোয়ারকে আমরা লিখলাম এক জায়গায় এভাবে। তারপরে আমি লিখবো দেখো এই যে পিডি স্কোয়ার, এই যে পিডি স্কোয়ার প্লাস আর ওপি স্কোয়ার, পিডি স্কোয়ার আর ওপি স্কোয়ারকে এক জায়গায় লিখে দিলাম। কেন এক জায়গায় করলাম দেখো, তোমরা লক্ষ্য করো এখানে এই যে দেখো এই যে আমাদের সমকোণী ত্রিভুজ বিও কিউ ছিল, তার সমকোণী ত্রিভুজ বিও কিউ ত্রিভুজের অতিভুজটা কিন্তু ওবি। তো অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার, এখানে ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার আছে এই ত্রিভুজের, তাহলে এখানে অতিভুজটা বসাতে পারবো, তাই তো? এই যে ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার বিও কিউ সমকোণী ত্রিভুজের, তাহলে এই দুটো থেকে আমরা এই যে ত্রিভুজ থেকে ওবি স্কোয়ার এখানে বসাতে পারবো। দেখো হবে আমাদের ওবি স্কোয়ার, তাই তো? এই দুটোর মান এটা পেয়ে গেলাম। একইভাবে দেখো এই সমকোণী ত্রিভুজটা পিওডি সমকোণী ত্রিভুজ, এই পিওডি সমকোণী ত্রিভুজের অতিভুজটা ওডি, ভূমি পিডি স্কোয়ার লম্ব ওপি স্কোয়ার, এই যে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার আছে, তার অতিভুজ এখানে আমরা কি ওডি স্কোয়ার লিখতে পারবো, তাহলে এর মানটা আমরা লিখতে পারবো ওডি স্কোয়ার। তাহলে এখানে যে আমরা দেখালাম সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বিও কিউ ও সমকোণী ত্রিভুজ পিওডি থেকে এই দুটি সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু মানগুলো বসাতে পারলাম। দেখো আমাদের কিন্তু প্রমাণটা একদম চলে এসেছে। আমাদের বাঁদিকে ছিল ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, আর এখানে আছে ওবি স্কোয়ার প্লাস এই যে ওডি স্কোয়ার। তো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণটা আমরা করে দিলাম।
তোমরা এখানে লিখে দাও প্রুফ, প্রমাণিত। খুব সুন্দর একটা প্রয়োগ ছিল আমাদের, যেটা আমি প্রমাণ করে তোমাদের দেখিয়ে দিয়েছি। পরে আমরা চলে আসবো 12 দাগের প্রশ্নগুলো। দেখো 12 দাগের 1 নম্বর প্রশ্নটা আমরা করাবো। 12 এর 1 নম্বরটা, তো কট থিটা দেওয়া আছে, আর এখান থেকে আমাদের এই প্রমাণটা দেখাতে বলেছে। তাহলে আমরা এখানে বাম পক্ষটা নিয়ে নিই। বাম পক্ষটা কত আছে? এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। আচ্ছা, আমরা করব কি, যে লব হরকে সাইন থিটা দিয়ে ভাগ করি, তাই তো? সাইন থিটাতে ভাগ করলে কি হবে? কস বাই সাইন, আমরা কিন্তু কট পেয়ে যাব। তা দেখো আমরা কি করছি, যে এক্স কস থিটা তো আছে, আমরা ভাগ করছি সাইন থিটা দিয়ে। এখানে ওয়াই সাইন থিটা ছিল, কি দিয়ে ভাগ করছি? সাইন থিটা দিয়ে। নিচে সাইন থিটা বসাতে হবে। তাহলে আমাদের নিচে একইভাবে আমরা লব হরকে বলেছি, আমাদের এবার এই যে হরকে ভাগ করব, লবকে তো ভাগ করে দিলাম সাইন থিটা দিয়ে, এবার হরটাকে ভাগ করবো সাইন থিটা দিয়ে। তাহলে এখানে কস সাইন থিটা আছে, নিচে দেব সাইন থিটা, এই কস থিটা আছে আর নিচে দিলাম সাইন থিটা, প্লাস আর ওয়াই সাইন থিটা আছে, নিচে দেবো আবার সাইন থিটা। এই যে দেখো আমরা সাইন থিটা দিয়ে সবাইকে ভাগ করে দিয়েছি। এভাবে তোমরা কিন্তু লব হরকে কোনো কিছুতে ভাগ করতে পারবা। ভগ্নাংশে যোগ বিয়োগ করলে আবার কিন্তু এটাই ফিরে আসবে। তো চলো এবার আমরা দেখো কস বাই সাইন, এটা কিন্তু কট হয়, কট থিটা মাইনাস এখানে সাইন থিটা কেটে দাও, এখানে শুধু ওয়াই রয়ে গেল। আর নিচের দিকে দেখো কস বাই সাইন, এটা তোমরা কট থিটা প্লাস এটা সাইন থিটা কেটে দাও, এখানে কিন্তু ওয়াই রয়ে গেল। এখন কট থিটার মানটা এই যে দেওয়াই আছে আমাদের প্রশ্নে, কট থিটা সমান সমান এক্স বাই ওয়াই। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই, আর নিচে এক্স ইন্টু এখানে আমাদের মানটা এক্স বাই ওয়াই বসিয়ে দেবো প্লাস ওয়াই। এবার চলো আমরা এখানে দেখো, এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করো, তাহলে ওয়াইটা দেখো লসাগু এক্স 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 স্কোয়ার, এটা এটাও, এটা দেখো ওয়াই ওয়াই, এটা গুণ হয়ে যাবে, এটা ওয়াই স্কোয়ার পাবা, তাই তো? ওয়াই লসাগু উপরে এক্স 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 স্কোয়ার, আর এটা ওয়াই 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 স্কোয়ার। একইভাবে এখানে লসাগুটা ওয়াই পাবা, এটা এস স্কোয়ার হয়ে যাবে, এটা মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা মাইনাস হবে, এটা প্লাস হবে, প্লাস আছে। আচ্ছা এই যে হরটা, এখানে হরটা সমান কেটে গেল। তাহলে দেখো আমাদের উপরে রয়ে গেল, আমাদের কত? উপরে রয়ে গেল এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে আমাদের আছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল প্রশ্নে, এখন ডান পক্ষটা কিন্তু আমাদের চলে এসেছে। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রুভড। তার আমরা প্রমাণ করে ফেলেছি। এরপরে 12 দেখো 2 নম্বর প্রশ্নে আমরা চলে আসবো। দেখো 12 2 নম্বর প্রশ্নটা আমাদের কি, ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান 2 দেওয়া আছে। এখান থেকে আমাদের কি থিটার মানটা আমাদের নির্ণয় করতে বলেছে। চলো আমরা থিটার মানটা আমরা বের করে দেখাবো। আমরা করাবো 12 এর 2 নম্বর, আছে আমাদের ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান 2 দেওয়া আছে, তাই তো? চলো আমরা কি করব, সাইন বাই কস, সবাইকে সাইন কসে ভেঙে নিই। তাহলে ট্যান হয় সাইন বাই কস, আর কট হয় কস বাই সাইন, এই যে কস বাই সাইন থেকে 2 ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিব। লসাগু, এবার দেখো এটা মিলে গেছে কস কস, তাহলে যে সাইন আর সাইন, সাইন সাইন গুণ করে সাইন স্কোয়ার থিটা, সাইন সাইন মিলে গেল, তাহলে কস আর কস গুণ হবে, তাহলে কস স্কোয়ার থিটা থেকে আমাদের 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা 1 তোমরা জানো। আর নিচে সাইন থিটা আগে লিখলাম, কস থিটা পরে লিখে দিলাম 2। এখান থেকে একে উল্টে লিখলাম, সাইন থিটা কস থিটা, আর এখানে এরা উল্টে যাবে, যাই হোক বর্জগুণ করে তোমরা করতে পারো। আমরা সাইন থিটা কস থিটার মানটা বের করলাম, আমরা ওই পক্ষে 2 দিয়ে গুণ করে দিই, সাইন থিটা কস থিটা, তাহলে এখানে 2 ইন্টু 1/2, 2 দিয়ে কেটে যাবে এখানে। এখানে দেখো আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব, যেটা তোমরা
ক্লাস 10-এ দেখতে পাবা না, ক্লাস 11-এ যখন উঠবা, অঙ্ক নিয়ে যখন পড়াশোনা করবা, তখন কিন্তু সূত্রটা অ্যাপ্লাই আছে। দেখো 2 sin θ cos θ যে সূত্র, sin 2 θ, এটা মনে রাখবা। 2 sin θ cos θ সমান sin 2 θ। ক্লাস 11-এ আছে এটা। যখন তোমরা ক্লাস 11-এ অঙ্ক নিয়ে পড়াশোনা করবা, তখন এই সূত্রটা সহজে দেখতে পাবা। ওকে, এখন মনে রেখে দাও। আর এখানে 2 দিয়ে কেটে গেছে, এখানে 1 আছে। sin 2 θ, আর এটা 1 আমরা লিখবো sin 90 ডিগ্রির মান 1 হয়। ওই দিকে sin ভেনিস করে 2 θ সমান পেয়ে যাবো 90 ডিগ্রি। 2 দিয়ে কাটাকাটি করলে এটা 45 ডিগ্রি হয়ে যাবে। দেখো থিতার মানটা বের করতে বলেছিল, আমরা কিন্তু পেয়ে গেছি কত, 45 ডিগ্রি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো 12-এর 3 নম্বর প্রশ্নে। 12-এর 3 দেখো কি বলছে প্রশ্নটা, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয়, তাহলে আমাদের এই যে এর মানটা আছে, এই রাশিটার মান বের করতে বলেছে। 10a/2 10c/2 প্লাস 10b/2 10d/2। ঠিক আছে, এই রাশির মান বের করব। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে না, চলো আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করি। আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ তোমাদের একটা দেখাবো। সেখানে কোণগুলো, এটা ABCD, এটা হচ্ছে A কোণ, B কোণ, এটা C কোণ আর D কোণ। তো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো A কোণ আর C কোণ। এখানে আমি A আর B দিয়ে, A আর C কোণ, মানে A দিয়ে A কোণই বোঝাচ্ছি আর C দিয়ে C কোণটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে A আর C কোণ মিলে কত হবে, 180 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমি C কোণের মানটা বের করে নিচ্ছি। C কোণ সমান পেয়ে যাবা 180 ডিগ্রি মাইনাস A কোণ। এবার এই কোণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মানে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। একইভাবে এই দুটো কোণের যোগফল, মানে B কোণ আর D কোণ, এই যে B কোণটা আর D কোণটা, B কোণটাকে B বললাম আর D কোণটাকে D বললাম, এই দুটি কোণের যোগফল আমরা বলতে পারবো 180 ডিগ্রি, যদি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে এখান থেকে আমি D কোণের মানটা বের করে নিচ্ছি। তাহলে এখানে D কোণটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস B কোণ। ওকে, চলো এরপরে আমরা রাশিটা টুকে নেব। যে রাশিটা আছে, রাশিটা আমাদের আছে tan a/2 tan c। দেখো c আছে c/2, তো c এর জায়গায় c এর মানটা বসিয়ে দিই আমরা। c এর মান কত আছে, 180 ডিগ্রি মাইনাস a আছে। দেখো c এর জায়গায় c এর মানটা বসালাম, আর নিচে যে আমাদের 2 আছে, 2টা আবার বসিয়ে দেবো, প্লাস তারপরে আছে tan b/2, আবার আছে tan d/2। এই যে d আছে না, d এর মানটা আমাদের জানা আছে, d এর জায়গায় d এর মানটা বসিয়ে দেবো, এই 180 ডিগ্রি মাইনাস b। আর নিচে কিন্তু আবার 2 ছিল, আমরা এখানে 2 দিয়ে দেবো। এবার দেখো এখানে আমি সরল করি। দেখো এটা tan a/2 থাক, এই জায়গায় দেখো একে আমরা পৃথক করতে পারবো। এটাকে মানে এইভাবে করতে পারবো যে 180 ডিগ্রি বাই 2 মাইনাস a/2, এই যে পাট করে নিলাম। ভগ্নাংশ জৈবিক করলে এটাই ফিরে পাবা, b/2 রেখে দিলাম। একইভাবে এখানে পাট করে নেব, 180 ডিগ্রি বাই 2 আর এখানে মাইনাস b/2 tan a/2। এখানে দেখো 180 ডিগ্রিকে 2 দিয়ে এটা ভাগ করে এটা 90 ডিগ্রি পেয়ে যাবা। তাই এটা হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস a/2 b/2 রয়ে গেল। আর এখানেও দেখো এটা কাটাকাটি করে এখানে 90 ডিগ্রি পাবা, তাই এটা হবে 90 ডিগ্রি মাইনাস b/2। আচ্ছা, tan a/2 এটা হচ্ছে আমাদের tan, সরি দেখো এখানে আমরা পুরো কোণের সূত্র ব্যবহার করবো এই জায়গায়। দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিতা, এটাকে থিতা ধরলাম, তাহলে কি হয়ে যায় আমাদের cot থিতা, থিতা বলতে a/2, এই যে দেখো পুরো কোণের সূত্র, প্লাস আর tan b/2 বসিয়ে দিলাম। একইভাবে এখানে আমরা পুরো কোণের সূত্র ব্যবহার করবো, পাশাপাশি আছে মানে গুণের আকারে আছে, গুণ চিহ্ন দিয়ে দিলাম। tan 90 ডিগ্রি মানে থিতা, একইভাবে আমরা cot থিতা বলতে পারবো, cot থিতা, থিতা হচ্ছে আমাদের b/2। দেখো এখানে tan cot পাশাপাশি আছে, কোণটা একই আছে, মানে এখানে তোমাদের ভেঙে দেখাই,
কটকে আমি 1/tan করতে পারবো, tan a/2। এই যে কটকে 1/tan করে দিলাম, তাই তো। তাহলে tan a/2 উপর নিচ কেটে যাবে, tan b/2 উপর নিচ কেটে যাবে। তোমরা এখানে একবারও কাটতে পারো, যে tan cot কোণগুলো যদি সমান থাকে tan cot পাশাপাশি কেটে যাবে, tan cot পাশাপাশি কেটে যাবে যখন কোণগুলো সমান থাকবে। আচ্ছা, এভাবে কেটে গেছে, এখানে 1 আছে, এখানেও কেটে গেছে, তো আমাদের কত আছে, 1ই আছে। তাহলে 1 আর 1 যোগ করে আমরা 2 পেয়ে গেলাম, আমাদের কিন্তু এটাই অ্যান্সার। চলো এরপরে আমরা চলে আসবো 13 দাগের প্রশ্নগুলো। আচ্ছা, 13-এর 1 নম্বর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কিন্তু তোমরা বই থেকে পেয়ে যাবা, এটা বইয়ের অঙ্ক আছে। তো 13-এর 2 নম্বরটা বইয়ের বাইরের অঙ্ক আছে, এই অঙ্কটা খুবই ভালো আছে, 13-এর 2 নম্বরটা। তো আমরা কিন্তু 13-এর 2 নম্বরটা করাবো, 13-এর 2-এর অঙ্কটা। আচ্ছা দেখো, 13-এর 2-এর অঙ্কটা আমরা পড়বো। আচ্ছা, এই 13-এর 2 নম্বর অঙ্কটা করার আগে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যে কথাগুলো আমার বলা দরকার। দেখো, কথাটা হচ্ছে যে আমি তোমাদের দেখবা যে ভিডিওগুলো দেখছো, যে ভিডিওগুলোতে প্রোডাক্ট ট্যাগ করা হয়েছে, বিভিন্ন প্রোডাক্টগুলো ট্যাগ করেছি আমি। তো প্রোডাক্ট ট্যাগ করার উদ্দেশ্য অনেকে জানো আমি কেন করেছি, সেটা তোমরা অনলাইন শপিং তোমরা করতে পারবা। এবং অনলাইন শপিং এখনকার যুগে একটা মানে লেটেস্ট ব্যাপার হয়ে গেছে, যেটা সবাই করছে, অনলাইন থেকে শপিং করছে। যেরকম উদাহরণ দিব, মিশো, ফ্লিপকার্ট, তোমরা করছো শপিং। এবং তোমরা অনলাইন শপিংটা যদি আমার যে প্রোডাক্টগুলো যে ট্যাগ করা আছে সেখান থেকে গিয়ে, মানে যে প্রোডাক্টগুলো আমি ট্যাগ করেছি সেই প্রোডাক্টগুলোই যে কিনতে হবে সেরকম কোনো মানে নয়। তোমরা সেখান থেকে প্রোডাক্টগুলোতে ক্লিক করে তোমরা চলে গেলা। ধরো আমি উদাহরণ দিলাম যে ফ্লিপকার্ট, বেশিরভাগ অনেকে ফ্লিপকার্ট দিয়ে শপিং করে, আর অন্যান্য প্ল্যাটফর্ম আছে। তো প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করবা, যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করার পর তোমরা ধরো উদাহরণ দিলাম যে ফ্লিপকার্টে চলে গেলা। ফ্লিপকার্টে যাওয়ার পর তোমরা নিজের মতো করে যে কোনো প্রোডাক্ট নিতে পারো, এই না যে ওই প্রোডাক্টটা কিনতে হবে, যে প্রোডাক্টটা ট্যাগ করা আছে সেটা কোনো মানে নয়। যে কোনো প্রোডাক্ট তোমরা অনলাইনে শপিং, তোমরা তো তোমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা যে কিনছো অনলাইন থেকে, তোমরা আমার ট্যাগ করা প্রোডাক্ট থেকে গিয়ে তোমরা যদি সেখান থেকে কিনো প্রোডাক্টগুলো, ঠিক আছে, মানে বিভিন্ন জিনিস কিনো, অনলাইন শপিংটা করো, তাহলে কিন্তু আমার একটু হেল্প হবে, মানে আমার সাহায্য হবে। তোমরা তোমরা চাইছো আমার সাহায্য করতে, অনেকে চাইছো আমি এত অঙ্ক করাই তোমাদের, এত ভালো করে বুঝাই। তোমরাও চাইছো যে না আমরাও স্যারকে হেল্প করি। তো অবশ্যই তোমরা আমাকে হেল্প করতে পারবা, যে অনলাইন শপিংয়ের মাধ্যমে তোমরা শপিং করতে পারো। যে প্রোডাক্টগুলো আমি ট্যাগ করেছি সেখান থেকে গিয়ে তোমরা বিভিন্ন নানারকম জিনিস, যাবতীয় তোমাদের প্রয়োজনীয় তোমরা জিনিস কিনতে পারো। কিনলে পরে আমার কিন্তু হেল্প হবে। তোমাদের সাহায্য আমার অবশ্যই নেওয়া দরকার, কারণ তোমাদের সাহায্য নিয়ে আমি কিন্তু কিছু করতে পারবো। কারণ আমাকে অনেক সেট আপ করতে হবে, আমার স্টুডিও সেট আপ করতে হবে, আমাকে ডিজিটাল বোর্ড নিতে হবে। তোমাদের যাতে আরও ভালো করে ক্লাস দিতে পারি, তার জন্য কিন্তু যা করণীয় করা দরকার, যা হেল্প নেওয়া দরকার, আমি কিন্তু তোমাদের যথেষ্ট হেল্প করে যাবো। তোমরাও আমাকে হেল্প করতে পারবা। এই যে তোমাকে যেটা বললাম, প্রোডাক্ট অনলাইন শপিংয়ের মাধ্যমে। এবং তোমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে হবে, ভিডিওগুলোতে প্রত্যেকটা ভিডিওতে লাইক করতে হবে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমরা কিন্তু হেল্প করতে পারো। এবং যারা নতুন আছো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও কিন্তু আমাকে হেল্প করতে পারো। এগুলো বিভিন্ন দিক থেকে তোমরা আমাকে হেল্প করতে পারবা। হেল্প করলে আমি তোমাদের আরও বেশি বেশি করে এর চেয়েও ভালো ক্লাস নিয়ে আসতে পারবো, এবং ডিজিটাল বোর্ডে আমি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। তো যাই হোক, যে কথাটা আলোচনা ছিল আমি বলে দিলাম, আমি বেশিক্ষণ সময় নিব না। তো দেখো, আমি 13-এর 2 নম্বর অঙ্কে চলে আসবো, যে অঙ্কটা খুবই ভালো একটা অঙ্ক আছে। দেখো কি বলছে প্রশ্নটা, চলো প্রশ্নটা আমরা ভালো করে পড়ি। এখানে আমাদের বলছে, একটি হ্রদের জলতলের 30 মিটার উচ্চে অবস্থিত কোনো বিন্দু থেকে একটি বিমানের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতি কোণ 60 ডিগ্রি হলে হ্রদের জলতল থেকে বিমানটি কত উঁচুতে অবস্থান করেছে সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে। আচ্ছা, ভালো একটা প্রশ্ন আছে, আমি ছবিটা তৈরি করে প্রশ্নটা আমি ভালো করে বোঝাই। আমাদের হ্রদ আছে, তো দেখো আমি একটা হ্রদ তৈরি করছি তোমাদের। ধরো এভাবে একটা হ্রদ আছে, এখানে আমাদের হ্রদের জল আছে, আমি এখানে দেখালাম। এভাবে আমাদের হ্রদের জল আছে কোনো একটা জায়গায়, যে ধরো একটা বিমান আছে, তো একটা জায়গায় আমাদের একটি বিমান আছে। আচ্ছা, তা এবার আমাদের দেখো, ধরো আমাদের এখানে একটি বি বিন্দু নিয়ে এলাম, এটা আমাদের ধরো বি বিন্দু। আর
এমন এই যে বি বিন্দুতে আমাদের বিমানটি আছে। তাহলে এখানে দেখো আমাদের কি বলেছে এখানে যে দেখো এখানে যে হ্রদের জলতলে 30 মিটার উচ্চে, মানে যেখানে জলতলটা আছে না 30 মিটার উচ্চে, এই যে ধরো 30 মিটার উচ্চে এখানে আমি ধরো নামগুলো দিব। ধরো এই জায়গাটা একটা জলতলটার নাম দিলাম, এই যে জলতলটা দেখতে পাচ্ছ, এখানে আমি একটা সি নাম দিলাম। আর 30 মিটার উচ্চে ধরো এটা আমি একটা এখানে এই 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 কোনো বিন্দুতে ধরো এইভাবে করে আমি একটা করছি। এই জায়গা 30 মিটার উচ্চে এখান থেকে বিমানটিকে দেখছে। এই জায়গা 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি উন্নতি কোণে বিমানটিকে দেখছে। 30 মিটার যে এই জলতল থেকে 30 মিটার উচ্চতা, যেটা আমি এটাকে এই বিন্দুটাকে এ নাম দিয়ে দিলাম। আর এখানে বিসিই এটা ডি নাম দিয়ে দিলাম। তাহলে দেখো এই যে এখানে টোটাল যে উচ্চতা, এই জলতল থেকে বিমানটির উচ্চতা যেটা বিসি, এটাকে আমি এইচ বলে দিলাম। এই উচ্চতাটা বিসি, মানে জলতল থেকে বিমানটির উচ্চতা, যেটা আমাদের কিন্তু বের করতে বলেছে, মানে এইচ এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে, প্রশ্ন যেটা বলেছে। এই যে হ্রদের জলতল থেকে বিমানটি কত উচ্চতে আছে, মানে বিসিটা আমাদের বের করতে হবে। আর এই যে সিডিটা, এই যে জলতল থেকে 30 মিটার উচ্চে, মানে এখানে হচ্ছে আমাদের 30, সিডিটা হচ্ছে আমাদের 30 মিটার। এটা প্রশ্ন কিন্তু বলে দিয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা কার মানটা পেয়ে যাব। এই যে আমাদের এই যে দূরত্বটা, এখানে দূরত্বটা আমি এক্স ধরে নিলাম। এই যে এডিটাকে আমি কত নিয়ে নিলাম, এডিটাকে আমি এক্স নিয়ে নিলাম, এক্স মিটার নিয়ে নিলাম। ওকে, এবার লক্ষ্য করে এখানে আমি এখানে কার মানটা এডির মানটা মানে এক্স এর মানটা আমি বের করার চেষ্টা করছি। এটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ হবে। এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ তোমাদের এখানে দেখাবো যে সমকোণী ত্রিভুজ বিএডি, এই বিএডি এর কোণটা আমরা নিয়েছি কোন কোণ, বিএডি কোণটা আছে আমাদের, বিএডি এই কোণটা আছে আমাদের 30 ডিগ্রি এর সাপেক্ষে। ঠিক আছে, এর সাপেক্ষে আমরা দেখাবো কি দেখাবো, আমরা লম্ব বাই ভূমি দেখাচ্ছি। ঠিক আছে, লম্ব হচ্ছে আমাদের বিডিটা, এই যে লম্ব হচ্ছে বিডি, আর ভূমি হচ্ছে আমাদের এখানে এডি, তাই না? আর লম্ব বাই ভূমি হয় আমাদের ট্যান 3D কোণের সাপেক্ষে, এখানে আমরা ট্যান 3D নিয়ে নেব। আচ্ছা বিডি দেখো, বিডিটাকে আমরা লিখতে পারবো বিসি, বিসি থেকে আমরা কাকে বাদ দেব, এই যে সিডি বাদ দেব, বিসি থেকে সিডি বাদ। আর এডি তো আমাদের এক্স, আর ট্যান 3Dর মান তোমরা জানো 1/√3। আচ্ছা বিসিটা কিন্তু আমরা এইচ এটা ধরে নিয়েছি। আর সিডিটা কিন্তু এখানে 30 মিটার, এটা 30 মিটার উচ্চে বলেছিল কথাটা, 30 মিটার উঁচুতে, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে 1/√3। এখান থেকে আমি কার মানটা, আমি এক্স এর মানটা বের করে নেব। তাহলে বর্গগুণ করে এক্স সমান √3 ইন্টু এইচ মাইনাস 30 মিটার, এই যে এটা পেয়ে যাবা। একে আমি 1 নং নাম দিয়ে দিলাম। এই অবধি আমরা এক্স এর মানটা বের করে রেখে দিলাম। এবার আরেকটা জিনিস কথা বলবো, পরের পার্টটা দেখো, বোঝার ব্যাপার আছে এখানে, যে এবং দিয়ে বলেছে দেখো, এবং হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতি কোণ, এই যে বিমানটি এখানে আছে না, এই বিমানটির প্রতিবিম্ব পড়েছে হ্রদের জলে, কোন একটি বিন্দুতে পড়েছে, তার অবনতি কোণটা বলে দিয়েছে। মানে দেখো অবনতি কোণ তো এভাবে তৈরি হবে। আমি আমাদের এখানে একটা নাম দিয়ে দিই, এটা ই নাম দিয়ে দিলাম। এই ইসির সঙ্গে সমান্তরাল সরলরেখা আমি একটা তৈরি করলাম, এই যে এটা আমি এফ নাম দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে ইসি সমান্তরাল বিএফ আছে, সমান্তরাল সরলরেখা, মানে যে অবনতি কোণটা তৈরি হয়েছে এখান থেকে এইভাবে, আমি এই জায়গাতে এই বিন্দুটা নিলাম, এই মানে এই বিন্দুটাকে এখানে দেখানো হয়েছে, এখানে একটা নতুন বিন্দু আমি তৈরি করব। এই যে দেখো, তাহলে এই যে অবনতি কোণটা কত বলেছে 60 ডিগ্রি, মানে এখানে কোণটা তৈরি হয়েছে 60 ডিগ্রি, সেই কোণটা আমি এই জায়গায় নিয়ে চলে আসলাম। এখানে একটা বিন্দু দিয়ে দিচ্ছি, আমি এটা জি বিন্দু দিয়ে দিলাম। ওকে, এখানে কিন্তু তোমাদের বলবো যে এখানে এডি যতটা আছে, এডি আর জিসি, এই জিসি কিন্তু সমান। এখানে যেহেতু একটা জলের কথা বলা হয়েছে, হ্রদের জল, তোমাদের কিন্তু এটা সমান নিতে হবে। এডি আর জিসি আমাদের সমান আছে, যেটা আমাদের এক্স আছে ধরা হয়েছিল। ওকে, তাহলে এই কোণটা দেখো, অবনতি কোণ এখানে 60 ডিগ্রি তৈরি হয়েছে, তাহলে আমাদের 60 ডিগ্রি কোণটা দেখো একান্তর কোণ অনুসারে এই কোণটা 60 ডিগ্রি হয়ে যাবে। ইসি সমান্তরাল এফ বি,
আর জিবিটা আমাদের ভেদক, তার একান্তর কোণ অনুসারে এটা 60 ডিগ্রি হয়ে যাবে। এখন আমরা সমকোণী ত্রিভুজ নিব বিজিসি, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা দেখাবো। চলো তাহলে দেখো সমকোণী ত্রিভুজ যেটা আমরা দেখাবো। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখব সমকোণী ত্রিভুজ, যেটাকে আমি বর্ডার মারি, ত্রিভুজটা আমরা নিব বিজিসি এর কোণটা আমরা নিব বিজিসি সমান 60 ডিগ্রি এর সাপেক্ষে। আমরা দেখাবো। আমরা এখানেও কিন্তু আমরা লম্ব বাই ভূমি দেখাবো, মানে লম্বটা এখানে বলবো, দেখো এই লম্বটা আমরা বলবো বিসি, লম্বটা আমাদের বিসি। আচ্ছা, এখানে যেটা আমাদের লম্বটা হবে, এখানে দেখা যায় তার লম্ব বাই লিখছি আমি, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি আমাদের হবে ট্যান কোন কোণের সাপেক্ষে, 60 ডিগ্রি কোণের সাপেক্ষে। আচ্ছা, এই যে লম্বটা এখানে দেখো আমাদের বোঝার ব্যাপার, যেটা আমাদের উচ্চতাটা আছে, দেখো টোটাল উচ্চতা আমি এই ধরেছিলাম, এইচ হবে, তার সঙ্গে কিন্তু 30 মিটারটা যোগ হবে, যেহেতু এখানে উচ্চ কথা বলেছিল, এবার তার নিচের দিকে নামছে এখানে, তাহলে এখানে কিন্তু আমাদের এইচ এর সঙ্গে 30টা কি হবে, 30 মিটার আমাদের কিন্তু যোগ হবে। ওকে, 30 মিটার যোগ হবে, যেহেতু 30 মিটার উঁচুতে ছিল তখন, এখন 30 মিটার নিচে নামছে, এই যে হাইটটা, উচ্চতাটা। তা এটা কিন্তু আমাদের এটা বোঝার ব্যাপার আছে, হ্রদের জল অনুসারে যেহেতু প্রতিবিম্বের ব্যাপার আছে, এই জিনিসটা একটু ধরা যাচ্ছে না, তা তোমাদের এটা বুঝে নিতে হবে। আমাদের এখানে যে লম্বটা তৈরি হবে, সেই লম্বটা আমরা পাবো এইচ এর সঙ্গে 30 মিটার যোগ হয়ে, ভূমি জলতল থেকে যতটা উচ্চতা থাকবে তার সঙ্গে আমাদের যে 30 মিটার, যেটা আমাদের প্রশ্নে এখানে 30 মিটার উচ্চ বলেছিল, সেটা কিন্তু আমাদের এখানে যোগ দিতে হবে। আর ভূমিটা যেটা আছে, সেটা আমাদের এক্স হবে, এখানে ভূমিটা আমাদের এক্স মিটার হবে। ওকে, তাহলে এইভাবে কিন্তু এখানে আমরা মানটা পাবো। চলো এখান থেকে আমরা সরল করি, আর tan 60 ডিগ্রির মান হয় √3। তাহলে এখান থেকে কার মানটা পাবো, এখান থেকে এক্স এর মানটা আমরা বের করে নেব, এটা হবে √3x এইচ প্লাস 30। তাহলে এক্স এর মানটা কত হবে, এইচ প্লাস 30 বাই √3। এটাকে আমি 2 নং নাম দিয়ে দেবো। দেখো 1 নং ও 2 নং এ যে এক্স এর মান দুটো বের করেছি, এই দুটো মান তুলনা করে নেব আমরা 1 ও 2 থেকে। তাহলে 1 নং এর যে আমাদের এক্স এর মানটা ছিল, আর 2 নং এর এক্স এর মানটা চলো আমরা সমান করে দিই। আগে 2 নং এর মানটাই লিখে দিলাম, আর 1 নং এর মানটা এই যে আছে আমাদের। এবার এখানে বর্গগুণ করলে পরে এইচ প্লাস 30, এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের 3 হয়ে যাবে, এইচ মাইনাস 30। এখানে এইচ প্লাস 30, এটা 3h হয়ে যাবে, আর এখানে এটা পেয়ে যাবে কত, 90 পেয়ে যাবে। এইচ মাইনাস, এটা হবে মাইনাস 3h, মাইনাস 90, এদিকে মাইনাস 30 পেয়ে যাবে। এটা আমাদের মাইনাস 2h, এটা মাইনাস, দেখো এখানে 120 ডিগ্রি, সরি 120 মিটার পাবো, 120, মাইনাস মাইনাস কেটে দাও, আর এখানে 2 × 12 60। দেখো এইচ এর মানটা আমরা কত পেয়ে গেলাম, 60 মিটার। এই যে দেখো আমাদের এটা কিন্তু আমাদের অ্যান্সার বলেছিল না, আমাদের যে বলেছিল এই প্রশ্নে, যে হ্রদের জলতল থেকে বিমানটি কত উঁচুতে অবস্থান করবে, 60 মিটার উঁচুতে অবস্থান করবে, 60 মিটার, 60 মিটার উঁচুতে অবস্থান করবে, এটা কিন্তু অ্যান্সার। ওকে, চলো এরপরে আমরা চলে আসবো 14 দাগের প্রশ্নগুলো। 14 1 নম্বর প্রশ্নটা করাবো, 14 1-এর প্রশ্নটা। চলো পরে কি বলছে প্রশ্নটা আমাদের। আচ্ছা, এখানে প্রশ্নটা বলছে 2 সেমি এবং 12 সেমি ব্যাস বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 0.1 ডেসিমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো, নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত? আচ্ছা, যে ফাঁপা গোলকটি তৈরি করা হয়েছে, দেখো আমি এখানে একটু তোমাদের দেখাই। এই যে দেখো আমাদের যে ফাঁপা গোলক তৈরি করা আছে, মানে এখানে আমি যেহেতু এখানে কেন্দ্র ও নিয়ে নিলাম, এভাবে আমরা অন্তর্ব্যাসার্ধ, আর এখানে আমি বহির্ব্যাসার্ধ ধরে রয়েছে। এটা ও এ, এটা ও বি। ও এ হচ্ছে আমাদের
অন্তর্ব্যাসার্ধ, যেটা আমি নিলাম ছোট হাতের আর। এটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। আচ্ছা, এখানে যেটা আমাদের বলেছে দেখো, যেটা আমাদের পুরো গোলকটি যে পুরো মোটা হবে, এটা আমাদের ধাতু, এটা ফাঁপা জায়গা আছে, ফাঁপা গোলক, এটা আমাদের ধাতুটা আছে। তাহলে এখানে দেখো যে পুরো যেটা হবে মোটাটা, আমাদের যেটা বলেছে কত সেমি, 0.1 ডেসিমি বলেছে। এখানে দেখো, এখানে যে দুটি গোলককে গলানো হয়েছিল তাদের কিন্তু ব্যাসার্ধগুলো সেমিতে আছে। তাহলে আমি একে সেমিতে করে নেব। তাহলে একে সেমিতে করলে, ডেসিমিকে সেমিতে করলে কি করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে 0.1 একে যদি 10 দিয়ে গুণ করে নাও, তা ডেসিমিটা কিন্তু আমাদের সেমি হয়ে যাবে, তাই তো? ডেসিমি বড়, সেমি ছোট। ডেসিমি থেকে বড় থেকে ছোট যাচ্ছে, 10 দিয়ে গুণ করবা। তাহলে গুণ করে দেখো, 10 মিটার উঠে যাবে, 1 সেমি পেয়ে যাবা। এই যে আমাদের পুরু, এটা কিন্তু এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের পুরু মোটা, যেটা আমাদের পুরু বলেছিল আমাদের। তাহলে 1 সেমি হচ্ছে এই জায়গাটা, 1 সেমি। তা এখান থেকে যদি আমি নাম দিই, এটা আমি সি নাম দিলাম। তাহলে এই যে আমাদের দেখো, এই যে বিসিটা, এই যেটা হচ্ছে আমাদের বিসির মানটা 1 সেমি। তাহলে ও এ যদি আমাদের আর হয়, এটা অন্তর্ব্যাসার্ধ। ও এ হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভিতরে ব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ। অন্তঃব্যাসার্ধ হচ্ছে আমাদের এই যে হচ্ছে 8টা। এবার ওবি যেটা আমাদের বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ আমরা নেব দেখো, যেটা হচ্ছে আমাদের ওবিটা, তাই তো? ওবিটা হচ্ছে বহির্ব্যাসার্ধ। সেটা কত হবে বলো তো? এটা যদি আমাদের ওয়েটা আর হয়, এটা যদি আর হয়, তাহলে এটা আর এর সঙ্গে কিন্তু 1 যোগ হবে, দেখো এটা পুরোটা মোটাটা, তাহলে r+1 হয়ে যাবে এটা। এত আমাদের সেমি, r+1, সরি 1টা হয়নি, r+1 সেমি, এটা হবে আমাদের বহির্ব্যাসার্ধ। ওকে, তাহলে ওবিটা দেখো বহির্ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম r+1 সেমি, আর অন্তর্ব্যাসার্ধ আমরা আর ধরেছি। তাহলে এখানে নতুন গোলকটি যে তৈরি করেছে বক্রতলের ক্ষেত্রফল, মানে এটা আমাদের ওবি, যাকে বলে আমাদের ওবিটা কিন্তু এখানে বের করতে হবে। ওবি যখনই আমরা বাইরের ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ পেয়ে যাব, তাহলে বাইরের যে বক্রতলের ক্ষেত্রফল যেটা বের করতে বলেছে, এই বক্রতলের ক্ষেত্রফলটা তখন আমরা সহজেই পেয়ে যাব। তো চলো দেখো, তো এখানে এই যে ফাঁপা গোলকের আয়তন, ফাঁপা গোলকের আয়তনের সূত্রটা যেটা তোমাদের জানতে হবে, দেখো 4/3, 4/3 মানে গোলকের আয়তন 4/3 হবে, 4/3 পাই। এবার দেখো এখানে হবে আমাদের বহির্ব্যাসার্ধ তার কিউব, বহির্ব্যাসার্ধ আমাদের যদি বলি মানে ওবির কিউব হবে, সরি এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি আমি, এই যে ওবির কিউব মাইনাস ওএ তার কিউব, এটা হবে আমাদের, এটাই সমান সমান হবে সেই দুটি গোলকের আয়তনের অনুপাতের সঙ্গে সমান। এবার দুটি গোলক, প্রথম গোলকের আয়তন 4/3 পাই, প্রথম গোলকের দেখো ব্যাসার্ধ এখানে কত বলেছে, 2 সেমি, তাহলে 2 এর কিউব হবে, প্লাস দ্বিতীয় গোলক 4/3 পাই, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ 12 সেমি, তাহলে এখানে 12 এর কিউব হবে। এই যে দেখো, আচ্ছা এখানে সরি একটা জিনিস আমরা ভুল করছি, এখানে ব্যাস বলেছে, তাই তো? ব্যাস বলেছে, তো এখানে আমাদের এদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে এই যে এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, এখানে 2 দিয়ে ভাগ করে দিলাম, এভাবে জিনিসটা দাঁড়াবে আমাদের। তবে এখানে আমরা মানগুলো যদি বসিয়ে দিই, 4/3 কেটে দাও, পাই কেটে দাও, এগুলো আর থাকলো না। আমাদের এই মানগুলো বসাবো। ওবি হচ্ছে আমাদের r+1 যেটা আমরা তৈরি করেছি, তার হোল কিউব, আর ওএ হচ্ছে আমাদের আর, এই যে। আর এখানে আমাদের কত ছিল দেখো, এখানে তোমাদের ভালো করে দেখাই, এখানে এই যে ব্যাস ছিল 2, ব্যাসার্ধ, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ তার কিউব, এটা ছিল আমাদের। আচ্ছা এগুলো কেটে গেছে, এগুলো কমন নিয়ে কাটবে এখানে। আর এখানে 12 ছিল, তাকে আমি, ব্যাস ছিল 12, 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ তার হোল কিউব, এভাবে মানটা আছে। আচ্ছা, এটা r+1 a+b তার হোল কিউবের সূত্র, এটা ভাঙাতে পারো, a³ + 3a² b প্লাস 3ab প্লাস b³ আর মাইনাস তার কিউব আছে। এটা দেখো এখানে তোমরা 1 এর কিউব পাবা, এটা পাবা তোমরা 2 কাটাকাটি করে 6, এটা কাটাকাটি করে 1, তাহলে 6 এর কিউব পেয়ে যাবা, তাই তো? 4/3 পাই কিন্তু কেটে গেছে, এখানে কমন গিয়ে দেখো, কমন নিয়ে তোমরা কাটাতে পারবা। আচ্ছা আর কিউব কেটে দাও, তাহলে আমাদের এখানে 3r² প্লাস এটা 3r, আর এই জায়গাটা দেখো
এই জায়গাটা আমাদের এখানে হয়ে যাবে 1 কিউব 1 হয়ে যাবে, আর এদিক 1 কিউব 1 আর 6 কিউব 216, 3r² প্লাস 3r প্লাস 1, এটা পেয়ে যাবে 200, আচ্ছা এখানে, আচ্ছা যাই হোক এটা 217 করে দিলাম আমি। 3r² প্লাস 3r প্লাস 1, এটা মাইনাস 217, এদিকে 0 পা দিকে নিয়ে চলে আসলাম। 3r² প্লাস 3r, এটা বিয়োগ করে এটা পেয়ে যাবে কত, এটা মাইনাস 216 পেয়ে যাবে। 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করলে এটা r², আর এটা 3 7 21, 3 দিয়ে 6 72 পেয়ে যাবে। এবার আমরা মিডল টার্ম করব, তো তোমরা 9 মাইনাস 8, 9 72 এভাবে ভাঙাতে পারবা। r² প্লাস 9r মাইনাস 8r মাইনাস 72 হলো 0, আর কমন নিয়ে নাও, r প্লাস 9 মাইনাস 8 কমন নিয়ে r প্লাস এটা 9 পেয়ে যাবে, r প্লাস 9, আর এখানে r প্লাস 8। আচ্ছা এখানে আমরা অতএব r মাইনাস 8টাকে আমরা 0 করব, আমরা ধনাত্মক মানটা নিব, ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিলে পরে এটা 0 নিব, এটাতে ঋণাত্মক মান আসবে, এটাকে আমরা ছেড়ে দিলাম। তাহলে এখান থেকে আমি r এর মানটা কত 8 পেয়ে যাব। তাহলে আমরা বহির্ব্যাসার্ধ বের করে নেব, বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ যেটা আমাদের r প্লাস 1 ছিল, আর হচ্ছে আমাদের 8 আর 1, ঠিক আছে, যোগ করে কত পেয়ে যাবা, যোগ করে পেয়ে যাবা 9 সেমি, 9 সেমি বহির্ব্যাসার্ধ পেয়ে গেছি। এবার যে আমাদের যে বের করতে বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল, তাই তো, সেই বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব, যে ফাঁপা গোলকটি, নতুন গোলকটি তৈরি হবে তার বাইরের বক্রতলের ক্ষেত্রফল। তার বক্রতলের ক্ষেত্রফল সূত্র গোলকের 4 পাই r², আর হচ্ছে এখানে বহির্ব্যাসার্ধ যেটা আমাদের 9 পেয়েছি, 9r², এই যে দেখো। তো এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা আমরা পাইকে ভাঙাবো না, পাই রেখে দিলাম, আর 9r² আমাদের হবে কত 81, আর এখানে পাইটা আমি রেখে দিলাম। এটা এককটা বর্গ সেমি দিয়ে দিবা, দেখা যাচ্ছে না, এককটা বর্গ সেমি। আর এটা গুণ করো, এটা হয়ে যাবে 4 একে 4, আর 4 32, 324 পাই বর্গ সেমি। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার, যে আমাদের বলেছিল এই যে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত, আমরা কিন্তু পেয়ে গেছি অ্যান্সারটা, ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 14 2 নম্বরটা। 14 2 অঙ্কটা, এটা বইয়ের অঙ্ক আছে, এটা বই থেকে পাবা। আচ্ছা বইতে তোমরা কোথায় পাবা বলে দিই আমি, তোমরা চলে যাবা পেজ নাম্বার, এটা 227 পাতায় যাবা, দেখবা যে 7 নম্বর অঙ্কটা কিন্তু এই অঙ্কটা আছে, ঠিক আছে, 14 2 নম্বরটা বই থেকে পাবা। আমরা করাবো 14 3 নম্বর অঙ্কটা, এটা বইয়ের বাইরের অঙ্ক আছে। চলো 14 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। 14 3 নম্বর বলছে, এখানে বৃষ্টির পর দেখা গেল যে 13 মিটার দীর্ঘ এবং 11 মিটার প্রশস্ত একটি ছাদে 7 সেমি গভীর জল দাঁড়িয়ে গেছে। আরও দেখা গেল যে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি চঙ্গাকার নল দিয়ে মিনিটে 200 মিটার দৈর্ঘ্যের জল বের হতে পারে। তো সুতরাং বলছে বদ্ধ নলটি খুলে দিলে কতক্ষণে সব জল বেরিয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে যেটা প্রশ্ন বলছে যে একটা ছাদ আছে, যে ছাদে জল জমা হয়েছে, তাই তো, তাহলে এখানে ছাদের উপর যে জল জমেছে সেই ছাদে দৈর্ঘ্য প্রস্থ বলেছে, এবার কতটা জল জমে হয়েছে গভীরতা সেটা 7 সেমি বলে দিয়েছে। আচ্ছা মিটার আর সেমি দেখতে পাচ্ছ, তাহলে আমাদের কি করতে হবে, আমরা কাজ করি, এই যে মিটারগুলোকে সেমি করে নিই, একটা একক করে নিতে হবে আমাদের, এককগুলো দুই রকম থাকবে, এককগুলো একটা একক করে নিবা, ওই সেমিকে মিটার করো, মিটারকে সেমি করো। তাহলে আমরা এক কাজ করব, মিটারকে সেমি করে নেব। তাহলে এখানে এই যে এগুলো আছে 13 মিটার আর 11 মিটার ছাদের যে দৈর্ঘ্যপ্রস্থ, তাহলে এদেরকে আমরা কি করব, এদেরকে আমরা সেমিতে করে নেব, 100 দিয়ে গুণ করব। তাহলে ছাদে কতটা জল থাকবে আমরা যদি বের করে নিই, দেখো তো ছাদে জল থাকবে, ছাদে জল থাকবে মানে ছাদে যেটা আয়তন, ছাদে জল
ছাদে জল আছে। দেখো ছাদে কতটা জল থাকবে, ছাদের যে এই যে আমাদের বলেছে এখানে যে 7 সেমি গভীর যে জল দাঁড়িয়ে গেছে তার সেই জলের আয়তনটা কিন্তু বের করছি, ছাদের জলের আয়তনটা। হুম তাহলে এখানে এটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে একটা আয়তঘন। তো আয়তঘনকের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দেখো দৈর্ঘ্য আমাদের আছে 13 মিটার, একে আমরা সেমি করব। 13 মিটারকে সেমি করো 100 দিয়ে গুণ করে নাও, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের দৈর্ঘ্যটা। আর গুণিত দিব, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এতে গুণফল হয়। এবার আমরা প্রশস্ত, দেখো প্রস্থটা 11 মিটার, 11 মিটারকে সেমি করবো তো 100 দিয়ে গুণ করবো, দেখো সেমি হয়ে গেল এটা। তাহলে এই যে আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু এবার উচ্চতা, উচ্চতা আমাদের 7 সেমি আছে। তাহলে এই যে আমাদের ছাদের জলের আয়তনটা এত ঘন সেমি। ওকে, আচ্ছা এটা আমরা রেখে দিলাম। এবার এই জলটা একটি নল দিয়ে বের করবে, যে নলের ব্যাসার্ধ বলে দিয়েছে 7 সেমি এবং 1 মিনিটে যে 200 মিটার দৈর্ঘ্যের জল বের করবে। তাহলে এটাই হবে সেই নলটির উচ্চতা, যে নলটা বের করবে। তাহলে আমরা কি করব, এখন আমরা বলবো যে নলটি 1 মিনিটে জল বের করতে পারে, তাই না? 1 মিনিটে কতটা জল বের করে। তাহলে এখানে লিখবো নলটি 1 মিনিটে, এই যে মিনিটে বলেছে না, মিনিটে 200 মিটার, এটা হাইট ধরে নেব আমরা। তাহলে 1 মিনিটে জল বের করতে পারে, বের করতে পারে যে নলটি দিয়ে ছাদের জলটা বের করবে। কতটা বের করবে, সেই নলটির আয়তনটাই। দেখো নলের আয়তন, ঠিক আছে, এখানে কি আমরা জানি পাই, এই যে পাই আর স্কোয়ার, আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে চঙের আয়তন, নলটিকে আমরা চং ধরবো। তাহলে পায়ের মান হচ্ছে 22/7, আর হচ্ছে সেই নলের ব্যাসার্ধ, যেটা এখানে প্রশ্নে উল্লেখ করে দিয়েছে ব্যাসার্ধটা। তবে এখানে ব্যাসার্ধ কিন্তু বলেছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নলটি, তাহলে এখানে 7 × 7 হবে। আর এই যেটা, এই যে আমাদের দেখো 200 মিটার, এই যে 200 মিটারকে কিন্তু সেমি করতে হবে, যেহেতু আমরা এককগুলোকে সেমি করছি। তাহলে 200 মিটারকে সেমি করতে গেলে একে 100 দিয়ে গুণ করে দেবা। এই যে দেখো এত ঘন সেমি। তাহলে নলটি 1 মিনিটে কতটা জল বের করবে, ছাদের জল 1 মিনিটে বের করবে এতটা। এবার সম্পূর্ণ এই জলটা বের করবে নলটি। তাহলে এই যে নলের যে আয়তনটা পেলাম 1 মিনিটের আয়তনটা, এটা দিয়ে একে ভাগ করলে কত সময় সেই জলটি বের করে নেবে, সেই সময়টা কিন্তু বেরিয়ে আসবে, তাই তো? সেই জলের আয়তনটা, যতটা জল জমেছিল ছাদে, তাকে সেই নলের 1 মিনিটে যে জল বের করছে নলটি, তার আয়তন দিয়ে ভাগ করব। তাহলে আমরা লিখবো সময় যে লাগবে, আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে আসবে সময় লাগবে সমান সমান কতটা সময় লাগবে। দেখো এখানে ছাদের জলের আয়তনটা যেটা ছিল আমি এখানে বসিয়ে দেব, 13 × 100 এটা ছিল দৈর্ঘ্যটা, 11 × 100 এটা ছিল আমাদের প্রস্থটা, আর এই যে উচ্চতাটা, এর আয়তনটাকে এটাতে ভাগ করব, 22/7 × 7 × 7, আর এখানে 200 × 100 ছিল আমাদের। দেখো ওই মানটি আমরা বসিয়ে দিয়েছি। সময় লাগবে, এটা আমাদের এককটা আসবে, দেখো মিনিটে বলেছিল না, এই যে মিনিটে, তাহলে এখানে তোমরা মিনিট দেবা এককটা। এখানে কাটাকাটি করো, 7 কেটে গেল। আর এখানে দেখো আমরা এই যে দেখো 100 গুলো এখানে কাটাও, এই যে 100 আর 100 কেটে দিলাম। এবার এই যে 100 2 200, এই যে 100 2 200 এখানে কাটাকাটি করলাম। এবার আমরা দেখো আমাদের কত আর বাঁচলো। এবার এই যে 7, এই আর 7, এই 7 আমরা কেটে দিলাম। আচ্ছা এই জায়গাটা আমরা একটু ভুল করছি মনে হয়, দেখো আমাদের যে ভুলটা কি করছি লক্ষ্য রাখো। আচ্ছা যাই হোক, এখানে অঙ্কটা দেখো, এখানে ব্যাসার্ধ আছে, এটা ব্যাস হওয়ার কথা, যেহেতু ব্যাসার্ধ থাকে তাহলে এরকমই অ্যান্সারটা আসবে, যেটা আমাদের সরল করে পাবো। আর যদি ব্যাস বলে, দেখো অ্যান্সারে কিন্তু 13 মিনিট আছে, তার জন্য আমরা এটাকে ব্যাস ধরবো এখানে, ঠিক আছে, এটা ব্যাসার্ধ আছে, তো এটা ব্যাস ধরে কাজ করবো আমরা। তাহলে ব্যাস ধরলে পরে তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের তার অর্ধেক। এই যেখানে ব্যাসার্ধটা আছে না কথাটা, এখানে ব্যাস নিয়ে নিবা তোমরা, এটা জায়গাটা ব্যাস নিলে পরে 7/2, 7/2। আচ্ছা ব্যাসার্ধ নিয়েও যদি করো, যেটা মান পাবা সেটাই কিন্তু অ্যান্সার হবে। ওকে, তা আমরা কিন্তু ব্যাস নিয়ে নিলাম, এটা কিন্তু ব্যাস হওয়ার কথা, যদি এখানে 13 মিনিট অ্যান্সারটা আসে। তোমাদের দেখবা যে 13 মিনিট আছে অ্যান্সারটা, এই জন্য আমরা ব্যাস নিয়ে করছি।
আচ্ছা, তো এখানে আমরা দেখো এই যে ব্যাসকে, এটা যে ব্যাস থাকলে পরে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে নলটি 1 মিনিটের জন্য এতটা বের করবে। তাহলে এখানে আমাদের 2 আছে, এখানে 2 আছে আমাদের। এটা কাটাকাটি করব, দেখো 2 এই যে 11, এটা 11 পেয়ে যাবো কাটাকাটি করে। আচ্ছা, এই যে 2টা পেলাম, এর নিচে এই 2টা কেটে যাবে, আর এখানে 11 আর 11 কেটে যাবে। দেখো আমাদের কিন্তু সব কেটে গেছে, 13 বেঁচেছে, 13 মিনিট। এটা কিন্তু আমাদের অ্যান্সার আছে, যেটা আমরা কিন্তু এই যে ব্যাসার্ধ বলেছিল তাকে কিন্তু ব্যাস ধরে কিন্তু এটা অ্যান্সার। আর তোমরা যদি ব্যাসার্ধ ধরেই করো তাহলে এখানে 2 গুলো লিখবা না, এবার যেভাবে যেটা আসবে সরল করে সেটাই, তখন 13 থাকবে না, অন্য কিছু মানটা পাবা, যেটা মান পাবা সেটাই অ্যান্সার। তো যাই হোক, তার মানে ব্যাস ধরে কিন্তু অ্যান্সারটা মিলালাম, 13 মিনিট, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে চলে আসবো আমরা 15-এর প্রশ্নগুলোতে। 15-এর 1 নম্বর কি বলছে আমাদের? 15-এর 1 নম্বরটা, 15-এর 1 নম্বর, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিক গড় দেওয়া আছে 25, তার কে এর মান বের করো। দেখো, তো আমাদের কে এর মানটা দেখো আমরা কি করে বের করব। তো আমরা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব এই তালিকা থেকে। তো চলো আমরা লিখি পরিসংখ্যা বিভাজন ছক। সেই ছকটা তোমরা আমরা করে সহজেই তৈরি করে নিতে পারবা। এভাবে করে তোমরা যোগ করে দিবা। কতগুলো ঘর করবো এখানে গুনে নাও, 1 2 3 4 5, এই একটা আছে 6, 6টা করো, 1 2 3 4, এই যে 5, এই যে আমাদের 6টা ঘর হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা কি দেবো? এখানে আমাদের যে শ্রেণীগুলো আছে সেই শ্রেণীগুলো দিব, যেটাকে আমরা শ্রেণী অন্তর বলতে পারি। শ্রেণী অন্তর, শ্রেণী বা শ্রেণী অন্তর লিখতে পারো। কত আছে এখানে? 0 থেকে 10 আছে, তারপরটা 10 থেকে 20 আছে, 20 থেকে 30 আছে, 30 থেকে 40 আছে, তারপর 40 থেকে 50 আছে। এই যে শ্রেণীগুলো বসালাম। তারপর এখানে লিখবো আমরা পরিসংখ্যা। পরিসংখ্যাগুলো দেওয়াই আছে। পরিসংখ্যাকে আমি এফআই বলবো, ঠিক আছে। পরিসংখ্যাটা দেখো লিখে নাও, এখানে আমাদের 5, সেটা আমাদের কে আছে, তারপর এটা 15, এটা আমাদের 16 আছে, তারপর 6 আছে। দেখো পরিসংখ্যাগুলো বসিয়ে দিলাম। এবার এখানে শ্রেণী মধ্যক আমাদের তৈরি করতে হবে। শ্রেণী মধ্যককে আমরা এক্সআই বলবো, এক্সআই। শ্রেণীর মধ্যক দেখো, এই যে শ্রেণী অন্তরের মধ্যক, এর মধ্য মানটা কত পাবা? এটা 5 পাবা, এখানে এটা 5 হবে। তারপরটা এখানে তোমরা 15 পেয়ে যাবা, এখানে 15 হবে। এই যে দেখো, উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ 15, আর বা 10 আর 20-র মধ্যে কি আছে? 15 আছে, এভাবেও বুঝতে পারো। তারপরটা তোমরা 25 পেয়ে যাবা, এই যে আমাদের দেখো 10 করে বাড়ছে। তারপর এটা 35 পাবা, তারপর এখানে 45 পেয়ে যাবা। আর এখানে এফআই আর এক্সআই, এক্সআই গুণফলটা এখানে করব। দেখো প্রথমটা 5 5, এটা 25 পাবা, 15 কে হয়ে যাবে এটা গুণ করে, তারপর এটা এখানে 25 আর 15 গুণ করবা, এটা 375 পেয়ে যাবা, 375। তারপরে দেখো 35 আর 16 গুণ করবা, এটা 560 পাবা, আর 45 আর 6 গুণ করবা, 270 পেয়ে যাবা। এখন আমরা করবো কি? সামেশন এফআই বের করে নেব। তো এফআই কে আছে, কে প্লাস, এবার বাকি যে সংখ্যাগুলো আছে তাদের যোগ করবা, তাদের যোগ করে তোমরা কিন্তু পেয়ে যাবা 42 পেয়ে যাবা। আর এখানে সামেশন এই যে এফআই এক্সআই আছে না, সামেশন এফআই এক্সআই বের করে নেব। আচ্ছা, এখানে 15 কে আছে, 15 কে বসিয়ে দিলাম, আর বাকি যে সংখ্যাগুলো আছে এদের যদি যোগ করো, এদের যোগ করে পেয়ে যাবা 1230 পাবা যোগ করে। এবার যে আমাদের যৌগিক গড়ের সূত্র, সেই যৌগিক গড়ের সূত্রটা যদি বলি, গড় যেটা পাবো, গড়ের সূত্র সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, এটা হচ্ছে গড়ের সূত্র। এখানে যে গড়টা, যৌগিক গড়টা কিন্তু প্রশ্নে আমাদের বলে দিয়েছে, কত বলেছে দেখো? 25 বলে দিয়েছে। তার গড়ের জায়গায় আমি 25 লিখে দিলাম, এই মানটা বসিয়ে দেব, 15 কে প্লাস 1230, আর এখানে কে প্লাস 42। এখান থেকে সরল করে আমরা কিন্তু মানটা পেয়ে যাব। আচ্ছা, আমরা একটু বর্গগুণ করে নিই। দেখো, এটা হয়ে যাবে 25 কে, 25 আর 42 গুণ করবা, এটা 1050 পেয়ে যাবে। আর এদিকে 15 কে প্লাস 1230, 25 কে থেকে 15 কে বিয়োগ করবা, এটা 10 কে,
1230 থেকে 1050 বিয়োগ করবা, পেয়ে যাবা 180। তাহলে এখানে 10 দিয়ে কাটাকাটি করে এটা 18 পাবা। তাহলে কে এর মানটা আমরা পেয়ে গেলাম 18। ঠিক আছে, এই যে কে এর মান বের করতে বলেছিল, ভালো করে লিখি আমি একটু। কে এর মান 18, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এবার দেখো আমরা চলে আসবো 15-এর 2 নাম্বার। আচ্ছা 15-এর 2, আচ্ছা 15-এর 2 অঙ্কটা দেখো আমাদের মধ্যমাঝি নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা কিন্তু তোমাদের আগের ক্লাসে করে দিয়েছি। দেখো আগের ক্লাসে তোমাদের যে বলবো কোথায় করেছি, তোমাদের যে দেখাবো সেট 1 যে ক্লাসটা দিয়েছি, সেট 1 পার্ট 2 ক্লাস, সেট 1 পার্ট 2 ক্লাসে পেজ নাম্বার আমি বলে দিচ্ছি 381 পেজ। ঠিক আছে, সেই 381 পেজে দেখবা যে 15-এর 3 নাম্বার অঙ্কটা আছে সেখানে। ঠিক আছে, এই সেট 1, ঠিক আছে, মানে প্রথম ক্লাসে তোমাদের যে দিয়েছিলাম, প্রথম ক্লাসে পার্ট 2 ক্লাসে দেখবা 381 পেজের 15-এর 3 নম্বর অঙ্কটা কিন্তু এই অঙ্কটা আছে। একই অঙ্ক আছে, তোমাদের আগের ক্লাসে করে দিয়েছি, তোমরা গিয়ে আগের ক্লাসে এই অঙ্কটা কিন্তু দেখে নাও। ওকে, যদি তোমরা কোনো সমস্যায় খুঁজে না পাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা। তোমাদের যে পরপর ক্লাসগুলো দেখো প্লেলিস্ট তৈরি করে দিয়েছি আমি, পরশু টেস্ট পেপারের প্রথম ক্লাসটাই পার্ট 2 ক্লাসে এই অঙ্কটা আছে। তারপরে এই যে 3-এরটা 15-এর 3 নম্বর অঙ্কটাও আমি বলবো, এই অঙ্কটা কিন্তু আগের ক্লাস হয়ে গেছে। আগের ক্লাসে কথা হয়েছে তোমাদের, এটা পেজ নাম্বার আমি বলে দিচ্ছি 389 পেজে। 389 পেজে তোমরা চলে যাবা। এটা আমাদের কিন্তু পার্ট 2 ক্লাস ছিল, পার্ট 2 ক্লাস 15-এর 2 নাম্বারটা। তো 389 পেজে যে তোমাদের যে ক্লাসটা আমি দিয়েছি 15-এর 2 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। তো তোমরা আগের ক্লাসে গিয়ে দুটো অঙ্ক কিন্তু পেয়ে যাবা। যদি খুঁজে না পাও তো কমেন্টে জানাবা। একদম একই অঙ্ক আছে, একই অঙ্ক আমি আর দুবার করাচ্ছি না, যেহেতু আমি সেখানে করে দিয়েছি। এই জন্য তোমাদের বলবো প্রথম থেকে ক্লাসগুলো দেখো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা বুঝতে পারবা, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো আমরা 5 থেকে 15 অবধি অঙ্কগুলো একদম ভালো করে তোমাদের করে দিয়েছি। যদি কোনো জায়গায় অসুবিধা হয়, যে অঙ্কগুলো ছাড়লাম তোমাদের, যে বইয়ের অঙ্কগুলো ছেড়েছি, সেগুলো যদি সমস্যা হয় কমেন্ট করে জানাবা। আর কোনো অঙ্ক যে বুঝতে অসুবিধা হয়, সেই অঙ্কগুলো তোমরা অঙ্কের নাম্বারটা মেনশন করে কমেন্ট করে জানাবা। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাসটা তোমাদের খুব তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থাকো।